আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আমরা দুইটা ক্লাস শেষ করলাম। তোমাদের লাস্ট ক্লাস হচ্ছে বাংলা প্রথম পত্রের বঙ্গবাণী। কিছুক্ষণ আগে আমরা শুভাগল্প থেকে প্রায় 40+ জ্ঞানমূলক এবং এমসিকিউর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলা লিখে ফেলেছি। এখন আমরা বঙ্গবাণী থেকে 25টা লিখবো এবং এই 25টা লেখার পর তোমাদের আজকে ছুটি হয়ে যাবে। তো এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন। তো চলো আমরা এবার চলে যাই। প্রথম 1 নম্বর প্রশ্নটা লেখো, বঙ্গবাণী কবিতার উৎস। তীর চিহ্ন দিয়ে লেখো। উত্তরটা কি হবে তোমরা বলো তো? নূরনামা। এতটুকু লিখতে হবে। এবার 2 নম্বর, আব্দুল হাকিম কোন যুগের কবি ছিলেন? মধ্যযুগের। তাহলে আব্দুল হাকিম ছিলেন, শর্টকাটে লিখবা মধ্যযুগের কবি। মধ্যযুগের কবি। আমরা দুটা শিখে ফেললাম এবং আমি এখানে যেগুলা লেখাচ্ছি এইগুলাই পরীক্ষায় দিব, আর এর বাইরে থেকে প্রশ্ন হয়ও না। আমি কি 3 নম্বর প্রশ্নটা বলতে পারি? 3 নম্বর, আব্দুল হাকিমের বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হবে নূরনামা। তাহলে লেখো, আব্দুল হাকিমের বিখ্যাত কাব্যগ্রন্থ নূরনামা। নূরনামা। 4 নম্বর প্রশ্ন বলবো, আব্দুল হাকিমের উল্লেখযোগ্য কাব্য 4টা ছিল, তোমাদের মনে আছে? মনে আছে তোমাদের? 4টা। ইউসুফ জুলেখা, কারবালা, লালমতি, তারপরে সয়ফুল মুলক। এই 4টা যদি মুখস্থ রাখো, কালকের পরীক্ষায় না, রবিবারে যখন পরীক্ষা নেবে একটা থাকবে। তাহলে তোমরা লিখে ফেলো, 1 লালমতি, 2 ইউসুফ জুলেখা, 3 সয়ফুল মুলক, 4 কারবালা। সবার লেখা শেষ হলে বলো, আমরা 5 নম্বর প্রশ্নে চলে যাব। আব্দুল হাকিমের উল্লেখযোগ্য কাব্য 1 লালমতি, 2 ইউসুফ জুলেখা, 3 সয়ফুল মুলক, 4 কারবালা। 5 নম্বর, আব্দুল হাকিমের জন্ম তীর চিহ্ন দিয়ে লেখো। সন্দ্বীপের সুধারামপুর গ্রামে। মানে কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হবে কি? সন্দ্বীপের সুধারামপুর গ্রামে। সন্দ্বীপের সুধারামপুর গ্রামে। সবার লেখা শেষ। এবার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা বোর্ড পরীক্ষায় আসছে। বঙ্গবাণী কবিতায় নিরঞ্জন শব্দটি দ্বারা কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে স্রষ্টাকে বা সৃষ্টিকর্তাকে বা প্রভুকে, আল্লাহকে। তাহলে তোমরা শর্টকাটে লিখবে, বঙ্গবাণী কবিতায় নিরঞ্জন দ্বারা বোঝানো হয়েছে, সঠিক উত্তরটা লিখে ফেলো, স্রষ্টাকে। স্রষ্টাকে। এবার 8 নম্বর, নিরঞ্জন অর্থ। এটা অর্থ দিয়ে তোমাদের এমসিকিউ আসে। নিরঞ্জন অর্থ নির্মল। নিরঞ্জন অর্থ কি? নির্মল। নিরঞ্জন বানানটা দেখো, নিরঞ্জন, এটার মানে নির্মল। এরপরে 9 নম্বর, বঙ্গবাণী কবিতাটি রচিত হয় কোন শতকে? তোমরা বলো তো কোন শতকে? সপ্তদশ শতকে। তাহলে লিখে ফেলো, বঙ্গবাণী কবিতাটি রচিত হয় সপ্তদশ শতকে। সপ্তদশ শতকে। বঙ্গবাণী কবিতাটি রচিত হয় সপ্তদশ শতকে। 10 নম্বর, বঙ্গবাণী কবিতায় কবির রাগ নেই, এটা অভিন্ন বিভক্তি প্রশ্ন হবে। রাগ নেই তীর চিহ্ন দিয়ে লিখবে, রোমান সংখ্যা 1 আরবি ভাষায়, 2 ফার্সি ভাষায়। আরবি এবং ফার্সি শাস্ত্রে তার কোনো রাগ নাই। কবিতার লাইন থেকে এই প্রশ্নটা করা হয়েছে। এটাও বিগত সালে বিভিন্ন সেরা স্কুল এবং বোর্ড পরীক্ষায় এসেছে। 11 নম্বর বললাম, বঙ্গবাণী কবিতায় কবির কোনো মত নেই বা পার্থক্য নেই, মত নেই। বঙ্গবাণী কবিতায় কবির কোনো মত নেই। কি কি হবে বলতো? 1 নম্বর আরবি, 2 নম্বর ফার্সি, 3 নম্বর হিন্দি, তারপরে ফার্সি, তারপরে হিন্দে। তোমাদের কবিতার মধ্যে লাগছে হিন্দে।
হিন্দি। তাহলে আমি বইয়ে যেটা লেখা আছে সেটাই লিখলাম। এই তিনটায় কোনো মত নেই। আর আরবি ফার্সি শাস্ত্রে রাগ নেই। এই দুইটাই বিগত সালে তোমাদের সেরা স্কুল মণিপুর স্কুলে এসেছে। স্যার দুইটার মধ্যে রাগ নেই আর রাগ নেই আর মত নেই, এটা কি বুঝতে পেরেছো? রাগ মানে ওই দুইটা ভাষার প্রতি কোনো রাগ নাই আর কোনো মত নাই, মানে এই ভাষাগুলা মানে যে যেই ভাষাতেই জন্মগ্রহণ করুক না কেন সে সেই ভাষাতে বললে প্রভু আপে নিরঞ্জন, মানে সে নিজে মানে প্রভুর সূক্ষ্মভাবে গভীরভাবে সেই ভাষা বুঝতে পারে। তাই কোনো ভাষাকে নিয়ে তার কোনো মতামত নাই। পক্ষান্তরে ওই যে আল কোরআনে আয়াত সংখ্যা কত, কেউ বলছে 6666, আর মত যদি থাকে কেউ অন্যটাও বলেছে, হতে পারে সেটা 6699টা। কথার কথাই বললাম, 6666 একজন বলছে আর একজন আরেকটা বলছে, এটাকে বলা হয় মত। আর রাগ, এটার উপর কোনো রাগই নাই তার। ঠিক আছে, এবার বঙ্গবাণী কবিতায় ফুটে উঠেছে, এটা দিয়ে রোমান সংখ্যার এমসিকিউ হয়। ফুটে উঠেছে দুইটা লিখবা, এক স্বদেশের প্রতি ভালোবাসা, স্বদেশের প্রতি ভালোবাসা, এক নাম্বার স্বদেশের প্রতি ভালোবাসা। দুই মাতৃভাষার প্রতি, মাতৃভাষার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। এটা কিন্তু কবি নিজে এটাকে ফুটিয়ে তুলছে। আরো একটা প্রশ্ন বলবো, এটা আবার আজব একটা প্রশ্ন, এটা আসলে সবাই খালি ভুল করে, এরপরে আমি এটা বলবো। 2 নম্বরটা লিখছো মাতৃভাষার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। আরোপ মানে কি? বর্ণনা করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। এইবার বঙ্গবাণী কবিতায় প্রকাশিত হয়েছে দুই জিনিস, এইটা দিয়ে বারবার আসছে বোর্ডে এবং এটা ভুল করে। প্রকাশিত হয়েছে মাতৃভাষার প্রতি অবজ্ঞা, মাতৃভাষার প্রতি অবজ্ঞা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফুটে উঠেছে মানে কবি তুলে ধরেছেন কি ওইটা, আর মূলত কবিতার মধ্যে মাতৃভাষার প্রতি অবজ্ঞা, এটাই তো, এই জন্য তো কবি আফসোস করে বলছে দেশি ভাষা বিদ্যা যার মনে না জয় সে যেন দেশ ত্যাগ করে অন্যত্র চলে যায়, বলছে না কবিতার লাইনে? এই জন্য বলছে অবজ্ঞা মানে তুচ্ছ, তাকে কি করেছে? মাতৃভাষার প্রতি তার ভালোবাসা নাই, এটা বুঝাইছে। এবার বঙ্গবাণী কবিতার শেষ চরণ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবসময় কবিতার প্রথম চরণ আর শেষ চরণ বা লাইন দিয়ে প্রশ্ন করে। বঙ্গবাণী কবিতার শেষ চরণ তীরচিহ্ন দিয়ে লেখো দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। লিখছো দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। এবার বঙ্গবাণী কবিতার প্রথম চরণটা কি? বঙ্গবাণী কবিতার প্রথম চরণটা লেখো। প্রথম চরণটা তো সবার মনে রাখা উচিত, এতদিনে মুখস্থ হওয়ার কথা। পারো? কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, লেখো কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস। আগের চরণ এবং পরের চরণ কোনটি এগুলা লেখাবো না, বাট তোমরা কবিতাটা এমন ভাবে পড়বা যেন আসলে যেন বুঝতে পারো এই লাইনের পরে এই লাইন আসে না। এইটাও কিছুদিন আগে পরীক্ষা আসছিল না, আমিও দিছিলাম, দেখে আমার সাথে তোমরা ঝগড়া শুরু করে দিছিলা, স্যার এইগুলা কোনদিন প্রশ্ন হইলো আসে? আসে, কবিতার ক্ষেত্রে আসে। এই জন্য তোমাদেরকে ভালো করে কবিতার লাইন একদম মুখস্থ না থাকলেও যেন অপশন দিলে যেন বুঝতে পারো যে এই লাইনের পরে এই লাইনটা ছিল, ওইভাবে পড়ে রাখবা, এরকম করেও আসে। এবার লেখো হিত অর্থ উপকারী, এটা বইয়ে দেওয়া নাই। হিত উপকারী, শর্টকাটে লেখো হিত অর্থ উপকারী, হিত উপকারী। আরেকটা আছে কি? উপকারিতা নিঃস্বীকার হয় এখন।
উপকারী। লেখো, যে কোনো একটা লিখে ফেলো। ঋষিকার দিলে ঋষিকার দাও, দীর্ঘিকার দিলে দীর্ঘিকার দাও। তবে ঋষিকার এখন যে বাংলা একাডেমিতে নতুন বানানেরই করছে, সেখানে ঋষিকারই দেওয়া হয়। আচ্ছা, তোষী। তোষী মানে কি? সন্তুষ্ট করা। তোষী মানে সন্তুষ্ট, সন্তুষ্ট করা। আর আরো একটা শব্দের অর্থ ছিল তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, মরমী সাধনা। এটা কোনটা? মারফত। এই শব্দের অর্থটাও বোর্ডে আসছে, মারফত শব্দের অর্থ। এটা সন্তুষ্ট, সন্তুষ্ট করা, মারফত। মারফত অর্থটাও পরীক্ষাতে আসে, মরমী সাধনা। এই যে বিভিন্ন গাইডে দীর্ঘি কাটছে, কিন্তু এটা ঋষিকার, মরমী সাধনা হবে। কোনটা? এখানে এটা বেশি বড় করে, সন্তুষ্ট, সন্তুষ্ট করা। তোষী মানে সন্তুষ্ট করা, মারফত মানে মরমী সাধনা, হিত মানে উপকারী। আরেকটা শব্দ ছিল আসার মতো, বলতো কোনটা? সিফত। এটা আরবি শব্দ, সিফত মানে কি? গুণ। সিফত শব্দের অর্থ গুণ। আরেকটা শব্দের অর্থ ছিল হাবিলাস। এগুলা কিন্তু আজকে টেস্ট পেপার থেকে নিয়ে নিয়ে করা হয়েছে, বোর্ডে আসছে। হাবিলাস অর্থ প্রবল ইচ্ছা, প্রবল ইচ্ছা। এইবার কবিতার লাইন থেকে বোর্ড পরীক্ষায় কিরকম করে আসছে কয়েকটা দিব। কয়টা লিখছি আমরা? 20টা না? আর 5টা করলে আমাদের আজকের ক্লাসটা শেষ হবে, তোমাদের ছুটি দিয়ে দিব। 5টা একটু দ্রুত লিখবে। নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়? এইটা লেখো, নিজ দেশ ত্যাগী, নিজ দেশ ত্যাগী। ত্যাগী বানান, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়? কেন বিদেশ ন যায়? চরণটিতে কি প্রকাশ পেয়েছে? এই চরণটিতে কি প্রকাশ পেয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তীব্র ঘৃণা। উত্তর কি হবে? তীব্র, তীব্র ঘৃণা। কি প্রকাশ পেয়েছে? তীব্র ঘৃণা প্রকাশ পেয়েছে। এবার আরো একটা সুন্দর একটা কবিতার লাইন দিয়ে বোর্ডে আসছে, দেশি ভাষা বিদ্যা যার মনে ন জয়। এটুকু লেখো, প্রকাশ পেয়েছে তীব্র ঘৃণা। এবার আরো একটা লাইন দিয়ে বানানো হয়েছে, দেশি ভাষা বিদ্যা যার মনে ন জয়, মনে ন জয়। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জয়। বাক্যটিতে কবি তাকে কি করতে বলেছেন? এখানে তাকে দ্বারা যারা বাংলা ভাষাকে অবজ্ঞা করে, তুচ্ছ করে, তাদেরকে বোঝানো হচ্ছে। তাহলে লেখো, কবিতার বাক্যটিতে কবি তাকে কি করতে বলেছেন? উত্তর হবে দেশ ত্যাগী হতে বলেছেন। যারা ওই টাইপের মানুষ, যারা দেশকে ভালোবাসে না, তারপরে দেশের প্রতি মমতা নেই, তাদেরকে দেশ ত্যাগ করে অন্যত্র চলে যেতে বলেছিল না? মনে আছে? তাহলে দেশ ত্যাগী হতে বলেছেন। লেখো, দেশ, দেশ ত্যাগ করতে বলেছেন, দেশ ত্যাগী হতে বলেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ একটা কবিতার লাইন থেকে বোর্ড পরীক্ষা আসছে। এরপর আরো একটা কবিতার লাইন থেকে দেওয়া হয়েছে, হিন্দুর অক্ষর বলতে বোঝানো হয় বাংলা ভাষাকে। হিন্দুর অক্ষর দ্বারা কি বোঝানো হয়েছে? বাংলা ভাষাকে। লেখো, হিন্দুর অক্ষর, এটাও বোর্ডের প্রশ্ন। হিন্দুর অক্ষর বলতে বোঝানো হয় কি? বাংলা ভাষা। হিন্দুর অক্ষর বলতে বোঝানো হয় বাংলা ভাষা, বাংলা ভাষা। হিন্দুর অক্ষর বলতে বোঝানো হয় বাংলা ভাষা। লিখছো? এরপর আরেকটা, কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস। এই লাইনটা দিয়েও বোর্ডে আসছে। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস দ্বারা বোঝানো হয়েছে, 2টা রোমান সংখ্যা দিয়ে উত্তরটা লিখবা। কি বুঝাইছে? অক্ষর জ্ঞানহীন মানুষের
কথা। 1 নাম্বার অক্ষর জ্ঞানহীন মানুষের কথা বোঝানো হয়েছে, মানুষের কথা। আর 2 নম্বরটা বলা হয়েছে সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের কথা। 24টা হয়েছে না 23টা হয়েছে তোমাদের? আচ্ছা, আর 2টা হলেই আজকের ক্লাসটাও শেষ হয়ে যাবে। আরেকটা কবিতার লাইন দিয়ে বানানো হয়েছে, মারফত জ্ঞান যাদের নেই তারা কোন ভাষাকে হিংসা করে? মারফত জ্ঞান যাদের নেই, মারফত জ্ঞান যাদের নেই, মারফত জ্ঞান যাদের নেই তারা কোন ভাষাকে হিংসা করে? উত্তর হবে বাংলা ভাষাকে। লেখো বাংলা ভাষাকে। মারফত জ্ঞান যাদের নেই তারা কোন ভাষাকে হিংসা করে? বাংলা ভাষাকে। এবার অনু এমসিকিউ 4টি, এটা 25 নম্বর। এটার তোমাদের কাছে যদি বই থাকে আমি অনুশীলনীটা দাগায়া দেই, তোমরা লিখে নাও। অনুশীলনীতে সুভার 4টা আছে এবং বঙ্গবাণী কবিতার 4টা অনুশীলনীর এমসিকিউ আছে, ওইটা ভালো করে শিখে রাখবা। একটু বই দাও তো দেখি কি কি আছে। 1 ক, 1 নাম্বার বঙ্গবাণী কবিতার শেষ পংক্তি কোনটা? দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, এটা হবে। 2 নম্বর সেসব কাহার জন্ম নির্ণয় না জানি, কবি আব্দুল হাকিম কাদের সম্পর্কে উক্তি করেছেন? আচ্ছা, এটা 2 এর খ হবে বাংলাদেশে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে, এটা অ্যান্সার হবে। 1 এর ক, 2 এর খ এবং 3 এর টাইম নাই, আমি শুধু উত্তরটা বলে দেই, উদ্দীপক বললাম না। 3 এর ক 1 ও 2 মাতৃভাষা প্রীতি বাংলা ভাষা প্রীতি, এই 2টা অ্যান্সার হবে। আর 4 এর গ দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, উক্ত অনুভূতির প্রকাশ ঘটেছে কোন পংক্তিতে? দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, 4 এর গ। আর সুভারটার অ্যান্সার যদি না পারো আমাকে একটু গ্রুপে কি করো, আর পাবলিক গ্রুপ স্কুল ঘরে তোমরা একটু অ্যাড হয়ে যাবা, ওইখানে একসাথে সব দিয়ে দেই, ঠিক আছে? আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।